আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আরেকবার স্বাগতম। আজকে টপিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর পার্ট 3। এই টপিকে আমি দেখাবো কিভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে সিম্পল সরাসরি করা যায়। কম্পাউন্ডে অনেক স্টুডেন্টেরই একটা সমস্যা হচ্ছে, তারা মোস্ট অফ দ্য টাইম ফেস করে হচ্ছে প্রায় প্রতিটি সেন্টেন্সই এন্ড দিয়ে আসে। আসলে কি প্রতিটি সেন্টেন্স এন্ড দিয়ে আসে না। অলমোস্ট আমাদের 4 ধরনের সেন্টেন্স এন্ড দিয়ে আসে, এবং এই 4টা সেন্টেন্স যদি আমরা বুঝতে পারি এক একটার অর্থ আসলে কোনটা কোন ধরনের মিনিং করছে, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার। যেমন 1 নং একটা সেন্টেন্সে আমরা ব্র্যাকেটে দিয়ে রেখেছি উদ্দেশ্য, 2 নং একটা সেন্টেন্সে দিয়ে রেখেছি সময়, 3 নং একটি সেন্টেন্সে দিয়ে রেখেছি মাধ্যমে, এবং 4 নং একটি সেন্টেন্সে দিয়ে রেখেছি স্টেটমেন্ট বা সাধারণ বর্ণনা। তো এখানে 4টি সেন্টেন্সে ইংলিশ কিন্তু 4টিতেই এন্ড, কিন্তু বাংলা এক একটা এক এক রকম মিনিং। অর্থাৎ স্টুডেন্ট যদি আনসার করার সময় এই 4টি সেন্টেন্সের মিনিংটাকে ঠিকমতো অর্থযোগ্য করে তুলতে পারে, তাহলে তার জন্য ইজি, এবং সেটাই আজকে আমরা দেখাবো। যেমন 1 নংয়ে এখানে লেখা আছে, জেসিকা কেম হিয়ার অ্যান্ড শি মেট মি। জেসিকার উদ্দেশ্যই ছিল আমার সাথে দেখা করার, এর জন্যই জেসিকা এখানে এসেছিল। তো যখন একটা সেন্টেন্স উদ্দেশ্য অর্থে ব্যবহার হবে, তখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 1 নং রুলসে চলে যাব, যা আমরা 1 নং পার্টে পড়িয়েছিলাম। 1 নং রুলসে শুরুতেই দেওয়া আছে টু প্লাস ভার্ব, সেটা সিম্পলে, এবং সেটাকে আমরা সোদের দিয়ে করবো যখন কমপ্লেক্সে করতে পারবো। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যদি উদ্দেশ্য দিয়ে আসে বাংলা অর্থগতভাবে, তাহলে সেটা আমরা সিম্পল করতে গেলে টু প্লাস ভার্ব, এবং কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট। উদাহরণস্বরূপ দেওয়া আছে অলরেডি, জেসিকা কেম হিয়ার টু মিট মি। অ্যান্ডের পরিবর্তে আমরা টু দিলাম, এবং টু এর পরে ভার্ব চাই, তাই আমরা সরাসরি মেট এর পরিবর্তে মিট দিলাম। শি বাদ গেল, কারণ টু এর পরে সাবজেক্ট চাচ্ছে না। এইভাবে সিম্পল করতে হবে। কমপ্লেক্সে চলে যাই, জেসিকা কেম হিয়ার সো দ্যাট শি কুড মিট মি। সো দ্যাট এর পরে আমরা জানি সাবজেক্ট থাকে, ক্যান থাকে, অথবা কুড থাকে। বাক্যটি যদি পাস্ট হয় তাহলে কুড হবে। বাক্য এখানে পাস্ট আছে, তাই এখানে ক্যানের জায়গায় কুড হয়ে গেল। সো দ্যাটটা আমরা এন্ডের পরিবর্তে বসালাম, এবং এরপরে আমরা সূত্র অনুযায়ী কাজটা করলাম। 2 নং সূত্রে চলে যাই। 2 নংয়েও কিন্তু এন্ড দিয়ে বাক্যটি আছে, বাট এটা একটা সময় বোঝাচ্ছে। কিভাবে? প্রশ্নটা দেওয়া আছে, ইট ইজ অটাম অ্যান্ড নেচার টেক্স ইটস ডিফারেন্ট লুকস। তাহলে 2 নংয়ের উত্তর হিসেবে সিম্পলে হবে, ডিউরিং অটাম নেচার টেক্স ইটস ডিফারেন্ট লুকস। ডিউরিংটা হলো এর জন্যই কারণ আমাদের প্রশ্নে ইট ইজ অটাম, এটা ঋতু হিসেবে আছে, আর ডিউরিংটা বেসিক্যালি কোনো ঋতু বা বিশেষ কোনো বেশ কয়েকটা সময় ধরে হয়ে যাচ্ছে এরকম কোনো একটা পিরিয়ড হিসেবে বোঝায়। তাই এখানে আমরা ডিউরিংটাকেই প্রেফার করলাম আনসার হিসেবে, এবং সেটা কমপ্লেক্সে করতে গেলে হোয়েন দিয়ে করতে হবে। হোয়েন ইট ইজ অটাম নেচার টেক্স ইটস ডিফারেন্ট লুকস। 3 নং বাক্যে দেওয়া আছে, সেন্টেন্সটি হলো, ফিনিশ দ্য টাস্ক কুইকলি অ্যান্ড ইউ উইল বি রিওয়ার্ডেড, অথবা লেট আস ইট ডু দ্য ওয়ার্ক অ্যান্ড হি উইল বি অ্যাবল টু কাম ব্যাক ইন টাইম। এই বাক্যর দ্বারা বাংলায় বেসিক্যালি কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু সম্পাদিত হওয়া অর্থে বোঝায়। তো এখানে ইংরেজিতে ধরতে একটা ছোট্ট ট্রিক ব্যবহার করা যেতে পারে। যেমন প্রথম বাক্যটিতে ফিনিশ দ্য টাস্ক কুইকলি, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ সেন্টেন্সটা শুরুই হয় ভার্ব দিয়ে। অ্যান্ড তো থাকবেই, অর্থাৎ অ্যান্ড যুক্ত যে বাক্যে ভার্ব দিয়ে শুরু হবে, অথবা অ্যান্ড যুক্ত যে বাক্যে লেট থাকবে, সেই অংশটুকুকে আমরা যখন সিম্পলে আনসার করতে যাব, তখন সিম্পলের ক্ষেত্রে আমরা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করব, এবং কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা ইফ নিয়ে একটি অংশ প্রেজেন্ট ডিফিনিট করব, এবং অপর অংশটি হয়তো ক্যান অথবা উইল দিয়ে ভার্ব দিয়ে আনসারটি শেষ করব। তাহলে সিম্পলের ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে প্রদত্ত প্রশ্ন অনুযায়ী, বাই ফিনিশিং দ্য টাস্ক কুইকলি ইউ উইল বি রিওয়ার্ডেড। এবং কমপ্লেক্সের ক্ষেত্রে আনসার হবে হচ্ছে, ইফ তো নিতেই হবে চিহ্ন অনুযায়ী, ইফ এবং প্রেজেন্ট ডিফিনিট দিতে হবে, তাহলে হবে ইউ ফিনিশ দ্য টাস্ক কুইকলি, কমা দিয়ে অপর বাক্য যতটুকু থাকবে সেটা আমরা বসিয়ে দিব, অর্থাৎ ইউ উইল বি রিওয়ার্ডেড। এভাবে করেই নাম্বার 3 আমাদের করতে হবে, এবং ক্লুটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। নাম্বার 4 হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি হলো, উই মেট সাম ফার্মার্স অ্যান্ড দে ওয়ার পোর। আগেই বলে নিচ্ছি, নাম্বার 4 হচ্ছে বাক্যটি থাকবে হচ্ছে একটা নর্মাল একটা স্টেটমেন্ট, বা যেটার যে বাক্যের অর্থগত দিক দিয়ে সেটা কোনো উদ্দেশ্য থাকবে না,
সেটা কোনো সময় কোনো স্পেসিফিক টাইম দিয়ে থাকবে না, বা সেটা কোনো মাধ্যমে দিয়ে থাকবে না। এটা জাস্ট এই তিনটার বাইরে নর্মাল একটা সেন্টেন্স থাকবে। যে কোনো বিষয়ের উপর কোনো বর্ণনা করাকেই সাধারণত নর্মাল স্টেটমেন্ট বা একটা স্টেটমেন্ট বলা হয়। তো এখানকার বাক্য অনুযায়ী আমরা অর্থ করলে এটাই দাঁড়ায় যে উই মেট সাম ফার্মার্স, আমরা কিছু কৃষকের সাথে সাক্ষাৎ করেছিলাম এবং দে ওয়ার পোর, এবং তারা ছিল গরিব। তো কথাটাকে আমরা এক বাক্যে যখন সিম্পলে করব তখন বেসিক্যালি আমরা ক্লু হিসেবে নিব সাবজেক্ট, ভার্ব অথবা ভার্বের টু অবজেক্ট, এবং সেটাকে কমপ্লেক্সে করতে গেলে আমরা সেটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করব। রিলেটিভ প্রোনাউন বলতে আমরা হু, হোয়াট, হুইচ, দ্যাট ইত্যাদিকে বোঝাই। তাহলে সিম্পলে এটার উত্তর করতে গেলে আমরা পাই হচ্ছে আমরা কিছু গরিব ফার্মারের সাথে সাক্ষাৎ করেছিলাম, অর্থাৎ ইংলিশটা হবে উই মেট সাম পোর ফার্মার্স। এক বাক্যে কথাটা শেষ করতে হবে। আর একটু বলে নেই, প্রশ্ন এরকম ছিল বাংলা যে আমরা কিছু কৃষকদের সাথে সাক্ষাৎ করেছিলাম এবং তারা ছিল গরিব। তো কথাটাকে এক বাক্যে বললে বলা যায় আমরা কিছু গরিব কৃষকদের সাথে সাক্ষাৎ করেছিলাম। এবং সেটাকে যদি আমরা কমপ্লেক্সে করি তাহলে হবে উই মেট সাম ফার্মার্স হু ওয়ার পোর, আমরা কিছু কৃষকদের সাথে সাক্ষাৎ করেছিলাম যারা ছিল গরিব। এইভাবেই হচ্ছে 3 এবং 4কে অর্থ বুঝে আমরা ক্লুয়ের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করব। এই পর্যন্ত আমি যে কয়েকটা অর্থাৎ 4টা বিষয় আমি পড়িয়েছি। টোটাল 4টা বিষয়কে আমরা যদি শুধু অ্যান্ড দিয়ে একটু একত্র করি তাহলে বাংলায় 4টা ধারণা আসে। ব্র্যাকেটে দেওয়া আছে। একটা ধারণা হচ্ছে উদ্দেশ্য অর্থে বোঝাবে হয়তো, অথবা সেটা বাক্যটাকে সময় অর্থে বোঝাবে, অথবা সেই বাক্যটাকে মাধ্যমে অর্থে বোঝাবে। মাধ্যমের ক্ষেত্রে আমরা ইজিলি নিতে পারি যেটা 3 নং, যে আমরা হয়তো সেন্টেন্সটা ভার্ব থাকবে শুরুতে, অথবা সেটা লেট দিয়ে থাকবে। এই অর্থে আমরা মাধ্যমে বুঝতে পারবো ইংলিশেও। এবং সর্বলাস্ট যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় এই অংশটায় আসে সেটা হচ্ছে কোনো একটা বিষয়ের উপর সাধারণ বর্ণনা। 5 নং উদাহরণে দেওয়া আছে দ্য ওয়েদার ওয়াজ ক্লাউডি অ্যান্ড সো উই ডিড নট গো টু কলেজ। অর্থাৎ আমরা আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকার কারণে কলেজে যাইনি। অলরেডি বলেছি অ্যান্সো দিয়ে সাধারণত 2টা আসবে পরীক্ষায়। এখানে একটা অ্যান্সো আছে যে সেন্টেন্সে কোনো ভেরি নেই, তার মানে এই অংশটা আমরা করবো হচ্ছে সিম্পলে বিকজ অফ দিয়ে, অথবা সরাসরি বিকজ অফের পরিবর্তে ভার্বের সাথে আইএনজি করে দিব। ভার্বের সাথে সরাসরি আইএনজি করে দিব, কারণের অংশটুকু আইএনজি করে দিব। তাহলে বাক্যটি পড়ে আমরা এটা বুঝতে পারলাম যে ক্লাউডি থাকার কারণ, তাই আনসার হিসেবে আমরা লিখবো বিকজ অফ দ্য ওয়েদার বিং ক্লাউডি। আমরা জানি ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর ইত্যাদিকে ভার্বের সাথে আইএনজি করতে গেলে মূল অংশ বি কে আইএনজি করতে হয়। তাই লিখতে হবে দ্য বিকজ অফ দ্য ওয়েদার বিং ক্লাউডি উই ডিড নট গো টু কলেজ। আবার সেম ভাবে কথাটা লিখতে পারি দ্য ওয়েদার বিং ক্লাউডি উই ডিড নট গো টু কলেজ। আমরা দুইভাবেই আনসারটা করতে পারি। আবার সেটাকেই যদি কমপ্লেক্সে আনসার করতে চাই তাহলে অ্যাজ অথবা সিন্স দিয়ে আনসার করতে হবে, যে কোনো একটা নিলেই হবে। As the weather was cloudy, we did not go to college. কমপ্লেক্স কম্পাউন্ড মানেই হচ্ছে একটি অংশ যা থাকবে আরেকটা অংশ তাই থাকবে। ওই হিসেবে এটি পাস্ট হয়েছে কারণ তার পাশের অংশটি উই ডিড নট গো, এই অংশটি পাস্ট। নাম্বার 6 এর উদাহরণ হচ্ছে দ্য ম্যান বিকেম ভেরি নার্ভাস অ্যান্ড সো হি কুড নট টক। অলরেডি বলেছিলাম অ্যান্সার ক্ষেত্রে যদি ভেরি থাকে সেক্ষেত্রে আমরা আনসার করবো হচ্ছে টু দিয়ে। তাই সরাসরি সিম্পল আনসার হয়েছে দ্য ম্যান ওয়াজ, ভেরির পরিবর্তে হলো টু, তাই হবে আনসার দ্য ম্যান ওয়াজ টু নার্ভাস। আর অ্যান্সার পরিবর্তে হবে টু, এই টু এর পরে ভার্ব চাই তাই সরাসরি আমরা টক দিয়ে দিলাম। যেহেতু ভার্ব চাচ্ছে তাই আমরা এখানে হিও দিব না, কুড নটও দিব না। টু এর পর অলওয়েজ মূল ভার্ব হয়, এটা মাথায় রাখতে হবে। কমপ্লেক্সের ক্ষেত্রে আনসার হবে দ্য ম্যান ওয়াজ সো নার্ভাস দ্যাট হি কুড নট টক। কিভাবে হলো? আমরা ভেরির পরিবর্তে কমপ্লেক্সে দিলাম সো এবং অ্যান্সার পরিবর্তে কমপ্লেক্সে দিলাম দ্যাট, এবং পরের অংশ সূত্র অনুযায়ী ক্যান নট, কুড নট, সাবজেক্ট দিয়ে ক্যান নট, কুড নট দিতে হবে। যেহেতু সেন্টেন্সটি পাস্টে আছে তাই ক্যান নটের জায়গায় কুড নট দিব। নাম্বার 6 চলে যাই। নীলা ওয়াজ ট্যালেন্টেড বাট ইয়েট শি ওয়াজ নট কল্ড ফর ইন্টারভিউ। এই অংশগুলো হচ্ছে কম্পাউন্ড, বাট এই কম্পাউন্ডগুলো একটা স্পেসিফিক কম্পাউন্ড, মানে যে কম্পাউন্ডগুলো দেখলে বোঝা যায় এটা এই সূত্রে আমরা কমপ্লেক্সে বা সিম্পলে আনসার করতে পারবো, অর্থাৎ যেগুলো সহজেই চেনা যায়। যেমন এই অংশের 6 নংয়ে বাট বা ইয়েট দিয়ে এটাকে আলাদা করে ফেলছে, অর্থাৎ এই অংশটা হচ্ছে বাট দিয়ে। তো বাট থাকলে সেটা কমপ্লেক্সে চলে যাবে অলদো দিয়ে, এবং সিম্পলে চলে যাবে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। একই রকম উত্তর আমরা উত্তরগুলো করার ক্ষেত্রে একই রকম ইউজ করবো। একটু দেখি উত্তরটা কি লিখেছি আমরা। নীলা ওয়াজ নট কল্ড ফর ইন্টারভিউ, এ তো পুরো অংশটা নিলামই, এবং তারপরে লিখলাম ইন স্পাইট অফ বিং। আনসারটা অফ বিং দিয়েও লিখতে পারো, অফ হার বিং দিয়েও ট্যালেন্টেড
লিখতে পারো। সেটাকে কমপ্লেক্স করতে গেলে নীলা ওয়াজ ট্যালেন্টেড দো শি ওয়াজ নট কল্ড ফর ইন্টারভিউ। আগেই বলে নিচ্ছি, বাট, ইন স্পাইট অফ, অলদো বা দো ইত্যাদি সাধারণত কোনো সেন্টেন্সের বিপরীত অর্থ প্রকাশ করে। 6 নঙে তাই এটার অর্থ এরকম বোঝাচ্ছে নীলা ট্যালেন্টেড ছিল কিন্তু তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়নি। আমরা খুব ভালো করে জানি ইন্টারভিউ তাদেরকে ডাকা হয় যদি কেউ ট্যালেন্টেড হয়, বাট ট্যালেন্টেড থাকার পরও যদি ইন্টারভিউ না ডাকা হয় তখন সেই ঘটনাটাই বরঞ্চ ব্যতিক্রম এবং ঠিক তার উল্টো ঘটল। নাম্বার 7 চলে যায় ডু অর ডাই। এটা একটা চিহ্নবল, মানে এটা চিহ্ন দেখলেই বোঝা যায় সেটা হচ্ছে অর দিয়ে আনসার করতে হবে। যখন অর হয় সেটাকে আমরা সিম্পল করতে গেলে উইদাউট দিয়ে করবো, ভার্বের সাথে আইএনজি। আর যখন সেটাকে আমরা কমপ্লেক্সে করবো ইফ দিয়েই করবো, কিন্তু সেটাকে নেগেটিভ হিসেবে করবো। তাহলে 7-এর প্রশ্ন অনুযায়ী উত্তর সিম্পল হবে উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই। উইদাউট কথাটা অলরেডি বলেছি, অরের পরিবর্তে যেহেতু আসছে সিম্পলের ক্ষেত্রে, তাই উইদাউটের সাথে ভার্বের সাথে আইএনজি, উইদাউট ডুইং ইট। ইট কথার অতিরিক্ত আসলেও, কারণ এখানে বাক্যটা ডু অর ডাই যেটা দেওয়া আছে এটা আসলে কন্ট্রাকশন অবস্থায় আছে। কন্ট্রাকশন মানে এটা ছোটভাবে দেওয়া আছে, অত্যন্ত সংকুচিত আকারে। সেটাকে আমরা আনসার করতে গেলে আমরা সেটাকে ব্রডার সেন্সে করার চেষ্টা করব। কমপ্লেক্সের ক্ষেত্রে অলরেডি আমরা জেনেছি যে ইফ নিতে হবে এবং সেটাকে নেগেটিভ করতে হবে। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্টেই আছে তাই আমরা নেগেটিভের ক্ষেত্রে ইউ এর জন্য ডোন্ট লিখবো। যদি সেটা সিঙ্গুলার থাকতো আমরা ডাজন্ট লিখতাম, পাস্ট থাকলে সেটা আমরা ডিডন্ট লিখতাম। তাই আনসারটা এখানে হচ্ছে ইফ ইউ ডোন্ট ডু ইট ইউ উইল ডাই। এছাড়াও আমি কিছু প্র্যাকটিসের ব্যবস্থা করেছি তোমাদের জন্য যাতে ইজিলি সবাই বুঝতে পারো। Actually, I have this collection from Skylark Education. They provide really a massive practice. So you can check also there if you want. And আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, যে যেখানে আছো ভালো থাকো। আল্লাহ হাফেজ।